এবার পুতিনের নির্দেশে নির্বাচনে সুযোগ পেল আওয়ামী লীগ। নির্বাচনে অংশ নিতে আজই দেশে ফিরছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাহলে কি দেশ আবারও আওয়ামী লীগের দখলে চলে যাবে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি আবারও ক্ষমতায় বসবে? কি বলছে গণমাধ্যম? বিস্তারিত আপনাদেরকে প্রমাণ সহকারে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো, তাই না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আগামী নির্বাচনে অংশ নিচ্ছে আওয়ামী লীগ। এই খবরে চোখ কপালে উঠছে অনেকের। দলটির কার্যক্রম তো নিষিদ্ধ, নেতারা বিচারের মুখোমুখি, প্রতীক বাতিল, তবুও কিভাবে? বাংলাদেশের নির্বাচনমুখী যে রাজনীতি, সেই রাজনীতিতে সব থেকে বড় চমকটাই বোধহয় এটা হতে চলেছে। এই দুই জাতীয় পার্টির কিংবা জাতীয় পার্টির অংশবিশেষের নেতৃত্বে অন্তত 16টি দলের একটা জোট হতে চলেছে, যদি পর্দার অন্তরালে তাদের আওয়ামী লীগের সঙ্গে একটা কমিউনিকেশন তৈরি হয়। আমি আজ দেশবাসীর কাছে ঘোষণা করছি যে আগামী জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। জাতীয় পার্টি আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারলে সেটা কিছু কিছু দলের জন্য পৌষ মাস হবে, আর কিছু দলের জন্য সেটা সর্বনাশ হয়ে যায়। সেটা নিয়ে দর্শক আলোচনা করবো যে জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করলে সেটা কার জন্য পৌষ মাস হবে আর কার জন্য সর্বনাশ হবে। জানিয়ে দেবো এইমাত্র পাওয়া হাতে থাকা সর্বশেষ আপডেট সংবাদ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। প্রিয় দর্শক, ইতিপূর্বে যে ভিডিওর স্ক্রিপ্টগুলো আপনারা দেখে ফেলেছেন, ইতিমধ্যে কিন্তু বুঝে গেছেন যে আজকের এই ভিডিওটা কি সম্পর্কে হতে চলেছে। তাই আমি আর কথা বাড়াবো না, আপনাদেরকে কিন্তু সেই কাঙ্ক্ষিত ভিডিওটার দিকে নিয়ে যাবো। তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করে থাকবো, আপনি যদি এই চ্যানেলে এখনো নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, যাতে করে এমন নতুন নতুন আপডেট নিউজ সবার আগে আপনাদের হাতে তুলে দিতে পারি। তাহলে চলুন এ বিষয় নিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা কি বলেছে আগে সেই ভিডিওটা দেখে নেবো, তারপরেই কিন্তু মূল ভিডিওটা আপনাদেরকে দেখে দেবো। চলুন কথা না বাড়িয়ে পর ভিডিওগুলি দেখতে থাকে। মানে তারেক রহমানকে ক্ষমতাটা হাতে তুলে দেবেন আর তারা যে যার ঘরে ফিরে যাবেন, আর 19% ভোট নিয়ে জামায়াতে ইসলামী ক্ষমতার যতটুকু ভাগ পাবে তাতেই সন্তুষ্ট হবে। তাহলে প্রশাসনে, পুলিশে, শিক্ষায়, স্বাস্থ্যে, মানে বাংলাদেশের সকল সেক্টরে তারা উচ্চ পদে তাদের দলীয় ব্যক্তি বা তাদের সমর্থকদের যে পুরস্কৃত করে বসিয়েছে, সেই পদগুলো তো ওই ব্যক্তিরা হারাবেন। বিএনপি তো তাদেরকে পরিবর্তন করে তাদের অনুসারীদেরকে ওখানে বসাবে। তাহলে জামায়াতে ইসলামী তাকিয়ে তাকিয়ে সেই বিষয়টা দেখবে 19% ভোট পেয়ে, যখন 70% ভোট দিয়ে পুরো সিস্টেম তারেক রহমানকে ক্ষমতায় বসাবে। বাংলাদেশে 2024-এর 5ই আগস্টের পর সবচেয়ে বড় যে নতুন বন্দোবস্তটা বলবৎ হলো, সেটা হচ্ছে যে বিজয়ী পক্ষরা একরকমের ভাগাভাগির, ক্ষমতা ভাগাভাগির একটা সরকার পরিচালনা করতে থাকলো। মানে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো বটে, কিন্তু প্রকৃতপক্ষেই ক্ষমতার কেন্দ্রে চলে এলো 3টি রাজনৈতিক পক্ষ। 1 জামায়াতে ইসলামী, 2 বিএনপি, 3 বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামের ছাত্র জনতার যেই দলটি জুলাই আগস্টে আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল, এবং তাদের নাম ধরে বেরিয়ে এলো শত শত সমন্বয়কারী। সেই সমন্বয়কারীরা এরপর জাতীয় নাগরিক কমিটি গঠন করেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে একটা আনুষ্ঠানিক রূপ দিয়েছেন। এরপর তারা জাতীয় নাগরিক পার্টি এনসিপি গঠন করেছেন। মানে তারা নানা ভাগে ভাগ হয়েছেন। তাদের আবার বিভিন্ন ছাত্র সংগঠন গড়ে উঠেছে, শ্রমিক সংগঠন গড়ে উঠেছে। মানে শত শত হাজার হাজার মুখ আর নেতা তারা তৈরি করেছেন। বিএনপি জামাতের কথা তো বললামই। আরেকটি পক্ষ হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার পক্ষ, যারা উপদেষ্টা, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সহ নানা প্রভাবশালী পদে প্রধান উপদেষ্টার একরকমের পরামর্শে বা তদবিরে এসে উপস্থিত হয়ে সরকারের গুরুত্বপূর্ণ পদগুলো নিলেন। এরা সকলেই পুরস্কৃত হলেন 2024-এর জুলাই আগস্ট আন্দোলন শুধু নয়, পুরো শেখ হাসিনার আমলটাতেই শেখ হাসিনা সরকারের পতন ঘটানোর জন্য দেশে বিদেশে বিভিন্ন পক্ষকে সংগঠিত করা এবং শেষ পর্যন্ত তাদের সেই মিশনে সাফল্যের জন্য। তার মানে 4টি পক্ষ মূলত ক্ষমতায় আছে 2024-এর আগস্টের পর থেকে। বিএনপি, জামায়াতে ইসলামী, ছাত্র জনতা, জাতীয় নাগরিক পার্টি বলি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলি, আর ক্ষমতায় আছে ইউনূস সরকার। তো এমন একটা ভাগাভাগির সরকার বা ভাগাভাগির ব্যবস্থা যখন চলছে 15-16 মাস ধরে, তখন এই ভাগাভাগির সরকার চলা অবস্থায় যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই নির্বাচন আসলে কি ফল এনে দেবে? দেখেন, নতুন বন্দোবস্তটাতে সকলের একটা কমন স্বার্থ আছে। প্রধান কমন স্বার্থ হচ্ছে আওয়ামী লীগ ঠেকাও। কিছুতেই যাতে আবারও আওয়ামী লীগ বা শেখ হাসিনা বাংলাদেশের এই ক্ষমতা বা রাজনীতির সমীকরণের মধ্যে কিছুতেই আবারও যুক্ত না হয়ে পড়তে পারেন, এই বিষয়টাই এই এত রকম পক্ষকে এক সুতায় গেঁথে রেখেছে। এবং সে কারণে তারা সকলে কথায় কথায় এত মাস ধরে যমুনায় গিয়ে জড়ো হতেন যখনই তাদের মধ্যে কোনো বিবাদ লেগে যেত, আর এখন তারা কোনো বিবাদ ঘটে যাবার আগেই বারবার তারেক রহমানের দরবারে গিয়ে হাজির হচ্ছেন। কারণ ওই একটা স্বার্থ, কমন স্বার্থ রক্ষা করতে, আওয়ামী লীগ ঠেকাতে তাদেরকে ঐক্যবদ্ধ থাকতেই হবে। কিন্তু ঐক্য ব্যাপারটা বা ঐক্যবদ্ধ থাকা একটা লম্বা সময়ের জন্য কি এত সহজ? দেখেন, তারেক রহমান ঢাকায় আসার আগে বা তারেক রহমান সিনে আসার আগে, কথ্য ভাষায় যদি বলি, বিষয়টা এমন ছিল যে আগস্টের পর থেকে ক্রমাগতভাবে আমরা এটা আরো বেশি করে উপলব্ধি করছিলাম যে প্রকৃতপক্ষে জুলাই আগস্ট আন্দোলনের রাজপথে যে পক্ষটি সবচেয়ে বেশি শক্তি, কৌশল, জনবল নিয়েছিল, সেই জামাতে ইসলামী ক্ষমতার সবচেয়ে শক্তিশালী পক্ষ। ডক্টর ইউনূস সরকারের ওপরেও তার অসীম একটা নিয়ন্ত্রণ। আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনই বলি, জাতীয় নাগরিক পার্টি বলি, এনসিপি বলি, যে নামেই ডাকি না কেন ছাত্র জনতাকে, সারা বাংলাদেশে যে শত শত হাজার হাজার ছাত্র তরুণের মুখ তৈরি হয়েছে, তাদের উপরেও জামায়াতে ইসলামীর একটা অপরিসীম নিয়ন্ত্রণ। বিএনপি
এই জামায়াতে ইসলামী এনসিপি তারা এই কলঙ্ক বিএনপিকে দিচ্ছিল বটে যে 5ই আগস্ট আওয়ামী লীগের পতন হওয়া মাত্র টেম্পু স্ট্যান্ড, বাস স্ট্যান্ড সব বিএনপির দখলে চলে গেছে। কিন্তু জামায়াতে ইসলামী জানে যে তারা প্রশাসনের সবচেয়ে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্টেন্ট জায়গাগুলোতে তাদের ব্যক্তিদেরকে প্রথমবারের মতো একেবারে ছক কষে বসাতে পেরেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনে বসাতে পেরেছে, শিক্ষা প্রশাসনে বসাতে পেরেছে, স্বাস্থ্য প্রশাসনে বসাতে পেরেছে। কাজেই জামায়াতে ইসলামী সরকারি প্রশাসনে এভাবে এর আগে কখনো প্রভাব বিস্তার করে তাদের পছন্দ মতো লোক নিয়োগ দিতে পারে নাই। আর এনসিপি দেখেন তারা ক্রমাগত বিএনপিকে চাঁদাবাজ বলে গালি দিতে জামায়াতে ইসলামীর সাথে গলা মিলিয়েছে বটে, অশ্লীল গালাগালিও করেছে বটে বিএনপিকে, কিন্তু তারা যত হাজার হাজার মানে ছাত্র জনতার মুখ তৈরি করেছে সারা বাংলাদেশে, যারা কিনা থানায় একেবারে বসে থেকে পুলিশের কাজকর্ম, মামলা মোকদ্দমা, কার নামে মামলা হবে, কার নামে মামলা উঠবে সেগুলো নিয়ন্ত্রণ করছে। তারা যে কোনো সরকারি দফতরে মানে জেলা প্রশাসক অফিস থেকে সচিবালয় পর্যন্ত বসে থেকে কার পদ পদায়ন কোথায় হবে সেসব নির্ধারণ করছে, কে কোথায় কাজ পাবেন, কোন ঠিকাদার কোথায় কোন কাজ পাবেন এগুলো ঠিক করছেন। এই সব কিছুতে যত টাকার খেলা চলছে, এমনকি ধরুন হাতে নাতে তো একবার ধরাই হলো, কি এক বিস্ময়কর ব্যাপার, একটি ঘটনা ধরে ফেললো পুলিশ যে গুলশানে চাঁদা আনতে গিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা দ্বিতীয়বার না তৃতীয়বার চাঁদা আনতে গিয়ে পুলিশ তাদের ধরলো, আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে সকল কমিটি ভেঙে দেওয়া হলো, আবার সেই কমিটিকে কার্যকর করা হলো। মানে চাঁদাবাজি প্রকাশ্যে চলছে, তার সঙ্গে এমনকি এক ছাত্র উপদেষ্টার সম্পর্ক পর্যন্ত বেরিয়ে গেল, কিন্তু এই চাঁদাবাজিকে নির্বিঘ্ন রাখা হলো। তাহলে এই ভাগাভাগিতে এখন যখন তারেক রহমান এসে ঢাকায় উপস্থিত হওয়ার পরে এমন একটা ভারসাম্যহীনতা তৈরি হলো, তখন বৈষম্যের বাংলা মানে বাংলাদেশকে বৈষম্য মুক্ত করতে যে ছাত্র জনতার আন্দোলনের সাফল্য, সেই ছাত্র জনতা কেন এই বৈষম্য মেনে নেবে? মানে তারেক রহমান আসা মাত্র বিএনপি হয়ে উঠলো সারা বাংলাদেশের সবচেয়ে একরকমের শক্তিশালী পক্ষ, কারণ পুলিশ প্রশাসন সেনাবাহিনী সরকার সকলে হঠাৎ করে তারেক রহমানের সব কথা শুনবার জন্য প্রস্তুত। তারেক রহমান ফেব্রুয়ারিতে ক্ষমতা নেবেন সেজন্য প্রস্তুত, এবং ব্যবসায়ী নেতৃবৃন্দ মানে যাদের কাছ থেকে সারা বাংলাদেশে টাকা উঠছে, যাদের জন্য কে কোন কার্যালয়ে মানে যে ঝা চকচকে সব কার্যালয়ে নাম অজানা সব দলের অফিস হয়ে গেল, সেসব টাকা কারা যোগান দিচ্ছিলেন? এই সব ব্যবসায়ীরা গিয়েও যদি এখন এক দরবারে মিলিত হন আর ওই রাজনৈতিক দলের নেতাকেই প্রধানমন্ত্রী হিসেবে একেবারে মানে শতভাগ সমর্থন শুধু নয় সিদ্ধান্ত নিয়ে ফেলেন, তাহলে বলুন তো অন্যরা সেই ক্ষমতার ভারসাম্যটা, ওই ভাগাভাগির ভারসাম্যটা বজায় রাখবেন কি করে? এই 25শে ডিসেম্বর তারেক রহমান আসার আগ পর্যন্ত সংবাদ মাধ্যমগুলো খবর দিচ্ছিল, প্রায়শই তারা জরিপ করেও দেখাচ্ছিল যে দেশি বিদেশি সংস্থা জরিপেও বলছে যে জামায়াতে ইসলামী আর বিএনপির মধ্যে ভোটের ভাগাভাগিটা আওয়ামী লীগ যখন নাই তখন ভোটের পার্থক্যটা 4% এসে ঠেকেছে, এবং প্রায়শই তারা হিসাব করে দেখাচ্ছিল যে সেই জামায়াতে ইসলামীর সঙ্গে যখন অন্যান্য ইসলামী দল যোগ হচ্ছে, যখন তরুণদের দল যুক্ত হয়ে যাচ্ছে, তখন কিভাবে জামায়াতে ইসলামী এসে মানে নির্বাচনে জিতে ক্ষমতায় আসবার জন্য বিএনপির ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। এহেন জামায়াতে ইসলামী এখন সেই সংবাদ মাধ্যমে জরিপ ছাপছে যে মাত্র নাকি 19% ভোট পাবে আর 70% মানুষই নাকি বিএনপিকে ভোট দিতে প্রস্তুত। এবং পুরোপুরি সংবাদ মাধ্যম যেভাবে আর সকলের খবরাখবর বাদ দিয়ে দিনরাত তারেক রহমান তারেক রহমান তারেক রহমান জপ করছেন, এর ফলে যে বৈষম্য সৃষ্টি হয়েছে, সেই বৈষম্যের একটা মানে ব্যবস্থা না হওয়া পর্যন্ত, সেই ব্যবস্থা না হওয়া পর্যন্ত একটা নির্বাচনে বা অন্য পক্ষগুলো কেন যাবে? মানে যে উপদেষ্টারা বহাল তবিয়তে আছেন, যে উপদেষ্টারা দিনে রাতে বিভিন্ন বিদেশে সরকারি সফরে যাচ্ছেন, বাংলাদেশের বন্দর বেচে দিচ্ছেন, ওই দ্বীপ বন্ধ করে দিচ্ছেন, ওই বিমান কিনে ফেলছেন, ওই যুদ্ধ বিমানের অর্ডার দিতে অন্য আরেক দেশে যাবার ব্যবস্থা করছেন, কিংবা মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, তুরস্ক, দোহা মানে ওলট পালট করে ফেলছেন বাংলাদেশের বিষয়ে, বাংলাদেশের ভাগ্য নির্ধারণে। এহেন সব উপদেষ্টারা কেন তারা হঠাৎ করে ক্ষমতাহীন হয়ে ভাবুন তো আবারও কেন সাধারণ অধ্যাপকের জীবন, এনজিও কর্মকর্তার জীবন, মানবাধিকার সংগঠনের প্রধানের জীবনে ফিরে যাবেন? মানে তারেক রহমানকে ক্ষমতাটা হাতে তুলে দেবেন আর তারা যে যার ঘরে ফিরে যাবেন, আর 19% ভোট নিয়ে জামায়াতে ইসলামী ক্ষমতার যতটুকু ভাগ পাবে তাতেই সন্তুষ্ট হবে? তাহলে প্রশাসনে, পুলিশে, শিক্ষায়, স্বাস্থ্যে মানে বাংলাদেশের সকল সেক্টরে তারা উচ্চ পদে তাদের দলীয় ব্যক্তি বা তাদের সমর্থকদের যে পুরস্কৃত করে বসিয়েছে, সেই পদগুলো তো ওই ব্যক্তিরা হারাবেন। বিএনপি তো তাদেরকে পরিবর্তন করে তাদের অনুসারীদেরকে ওখানে বসাবে। তাহলে জামায়াতে ইসলামী তাকিয়ে তাকিয়ে সেই বিষয়টা দেখবে 19% ভোট পেয়ে যখন 70% ভোট দিয়ে পুরো সিস্টেম তারেক রহমানকে ক্ষমতায় বসাবে। এগুলো কি হয়? মানে তারেক রহমান, জামায়াতে ইসলামী, বিএনপি, জামায়াতে ইসলামী নাকি একটা জাতীয় সরকারে সম্মত হয়ে গেছে। জামায়াতে ইসলামীর আমির গুলশান কার্যালয়ে তারেক রহমানের দরবার থেকে বেরিয়ে সে কথা কিন্তু সংবাদ মাধ্যমের কাছে বলেছেন। কিন্তু জাতীয় সরকার গঠন করলেই বা কি হবে? কোন দল সবচেয়ে বেশি আসন পেয়েছে, কোন দল সবচেয়ে বেশি ভোট পেয়েছে, সেটা যখন একটা ভোটের মাধ্যমে নির্ধারিত হয়ে যাবে, তখন ওই দল তো অপর দলের উপর অবশ্যই মাতব্বরি করবে। তাহলে মাতব্বরি চলছিল এক পক্ষের, মাতব্বরি করার সম্ভাবনা তৈরি হচ্ছে ভোটের মাধ্যমে আরেক পক্ষের, সেটা ওই পক্ষটি সহ্য করবে কেন? মানে ক্ষমতার ভারসাম্য তো নষ্ট হবে, ভাগাভাগিতে তো সমান ভাগ থাকবে না, কিংবা শক্তিশালী পক্ষটাই অশক্তিশালী হয়ে পড়ার একটা সম্ভাবনা তৈরি হবে। আর ওই যে উপদেষ্টা পরিষদ, অন্তর্বর্তীকালীন সরকার, সেই পক্ষটির কি হবে? কি হবে তরুণদের মানে
নাহিদ, হাসনাত, সার্জিস, নাসিরউদ্দিন পাটোয়ারি, আক্তার হোসেন এ কটি মুক্ত নয়। সারা দেশে যে শত শত নাকি সমন্বয়কারীর পোস্টটি ছিল, এরপর বিভিন্ন জায়গায় চাকরি দেওয়া নেওয়ার ক্ষেত্রে সবচেয়ে প্রভাবশালী হয়ে উঠেছিলেন, এমনকি সমন্বয়কারীদের উপদেষ্টা হিসেবে জুলাই আগস্ট আন্দোলনে কাজ করেছেন এমন ব্যক্তিদের অনেকেও তারাও পত্রিকার পাতায় নাম নিয়ে এসেছিলেন। এমনকি ধরুন এই যেই মেয়েটিকে নিয়ে এই গত কদিনে এত কথা, তাহারিমা জান্নাত সুরভি, জুলাই যোদ্ধা, মাত্র একাদশ শ্রেণীতে পড়েন, তিনি সারা বাংলাদেশে প্রেসার গ্রুপ তৈরি করে বিভিন্ন দাবি আদায়, 32 নম্বর ভাঙচুর থেকে শুরু করে বিভিন্ন দাবি আদায়ের সবচেয়ে সোচ্চার মুখ। আবার দুর্জনেরা বলেন তিনি সারা বাংলাদেশের অন্যতম বড় সাহসী চাঁদাবাজও বটে। তাহলে বলুন তো, মাহাদি হাসান, ওই যে ছেলেটি, মানে যেই ছেলেটি হবিগঞ্জ থানায় গিয়ে বলল যে জুলাই যুদ্ধের জন্য তাকে এসআই সন্তোষকে পুড়িয়ে মারতে হয়েছে, থানায় আগুন জ্বালিয়ে দিতে হয়েছে, ওই রকম ছেলে মেয়েগুলোকে বিএনপি বা যারা ক্ষমতায় আসবে, সবচেয়ে বেশি ভোট পাবে, সবচেয়ে বেশি আসন পাবে, তারা আশকারা দিতে থাকলে তাদের রাজনৈতিক পক্ষের প্রভাব সারা বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে কি করে, তাদের সরকারের নিয়ন্ত্রণ কি করে প্রতিষ্ঠিত হবে? কাজেই ভাগাভাগির একটা নির্বাচন কিভাবে অনুষ্ঠিত করতে পারবে এই চার পক্ষ মিলে, সেটাই আমি এখনো পরিষ্কার বুঝতে পারি না। আর যদি বা সেই ভাগাভাগির নির্বাচনটা হয়েই যায়, তাহলে যে সরকার আসবে সেখানে তো ভাগে বৈষম্য হবে, সেই বৈষম্য অন্য পক্ষগুলো সয়ে নেবে কেন, সেটাও আমি কোনো হিসেব মিলিয়ে বুঝতে পারি না। আমার তাই মনে হয় শেষ পর্যন্ত পরিণতি হবে যেটা আওয়ামী লীগ আর শেখ হাসিনা বলছেন, যে সরকার ক্ষমতায় আসবে এমন একটা নির্বাচনের পর সে সরকার শেষ পর্যন্ত বেশি দিন ক্ষমতায় থাকতে পারবে না, কারণ সেটা বোধহয় আওয়ামী লীগকে নিশ্চিত করতে হবে না, বরং তারাই নিজেরাই ভাগাভাগির সরকারের মধ্যে ভাগাভাগি নিয়ে কামড়াকামড়িতে নিঃশেষ হবেন, ক্ষমতাহীন হবেন এবং সম্ভবত ওই কোন্দলেই সেই সরকারের শিগগিরই পতন হবে। আরআইসি গঠনের প্রক্রিয়া শুরু হয়ে গেল। গতকাল নরেন্দ্র মোদী, শি জিনপিং এবং ভ্লাদিমির পুতিন তিনজনের মধ্যে সিকিউরড লাইনে কথা হয়েছে। এখন বাইরে ওনারা মিট করছেন না, কারণ সার্বিক বিশ্বের পরিস্থিতি ট্রাম্প যা করে দিয়েছেন তাতে সারা বিশ্ব কিন্তু আতঙ্কিত। এখন এই সাউথ ইস্ট এশিয়ার উপরে কিন্তু আমেরিকার নজর আছে। আমেরিকার যে নজর যে আছে সেখানে সাউথ ইস্ট এশিয়ায় কিন্তু দীর্ঘদিন ধরেই ভাবছেন যে এখানে একটা খ্রিস্টান রাষ্ট্র করবেন এবং বাংলাদেশের উপরেতে একটা দখলদারি করবেন। এখন ট্রাম্প ভেনেজুয়েলা নিয়ে ব্যস্ত। ভেনেজুয়েলাতে এখন লাখো লাখো যে সমস্ত জিহাদি ছিল তারা সব বেরিয়ে পড়েছে, একেবারে আবার ওখানে একটা সিরিয়া মতো একটা তৈরি হয়ে যাবে। তো ভালো হয়েছে, নিজের ব্যাকইয়ার্ডে যদি একটা এরকম গন্ডগোল হয় তাহলে কেমন লাগে এটাও আমেরিকার একবার দেখার দরকার ছিল। তো এখন প্ল্যান যেটা হচ্ছে, আমি প্রথমে বলি সিকিউরড লাইনটা কি। অনেককেই আমি জিজ্ঞেস করেছি সিকিউরড লাইন কি, আমি তার ব্যাখ্যাটা পাইনি। গতকালকে আমি এক মিলিটারি ইন্টেলিজেন্সের এক বন্ধুকে ফোন করেছিলাম, সে রিটায়ার করে গেছে। তিনি আমায় বললেন যে একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে নির্দিষ্ট টিউনে 3টে দেশকে বলে দেওয়া হয় এই সময়তে আমরা এই ফ্রিকোয়েন্সিতে এই টিউনে কথা বলবো, যেটা কেউ ধরতে পারবে না। সেটাই হলো সিকিউরড লাইন। যে লাইনে কথা বললে বা ভিডিও কনফারেন্স করলে অন্য কোনো দেশ, কোনো এজেন্সি কেউ জানতে পারবে না, সেটাই হচ্ছে সিকিউরড লাইন। এই সিকিউরড লাইনেই কথাবার্তা হয়েছে। এখন প্ল্যান যেটা হচ্ছে, আরআইসি যেটা থমকে ছিল, যেটা নিয়ে চীন একটুখানি আতান্তরে ছিল যে করবো কি করবো না, এখন চীনের যে অবস্থা, চীন জানে যে একমাত্র আমাকে চাপার জন্য ট্রাম্প কিন্তু উঠে পড়ে লেগেছেন। আমেরিকা দীর্ঘদিন ধরেই চাপার চেষ্টা করছে, কিন্তু মাঝে ট্রাম্পের এই ট্যারিফ নীতি এটা ভারতকে চীনের কাছাকাছি পৌঁছে দিয়েছে, রাশিয়ার কাছাকাছি পৌঁছে দিয়েছে। একটা আরআইসির একটা গঠনের প্রক্রিয়া চলছে। এর মধ্যে ট্রাম্প একটা বক্তব্য দিয়েছেন যে মোদি খুব ভালো মানুষ, কিন্তু আমাকে আরেকটু খুশি করতে পারতেন। জমিদার মানুষ, তাকে নবাবদের তো খুশি করতে হবে, জমিদার নবাব যারা আছে উঁচুতলায়, খুশি করতে গেলে কি করতে হবে, আমার কৃষকদের মারতে হবে, আমরা দুগ্ধজাত যে সমস্ত শিল্পের সঙ্গে যারা জড়িত তাদেরকে মারতে হবে। ভারত সেটা কোনোদিনও করবে না, আটকে রয়েছে তো ওই জায়গায়। ফলে খুশি আর ট্রাম্প বাবুকে করা যাবে না, সেটা ট্রাম্প বাবু বুঝে গিয়েছেন। আর এই 3টে দেশ বুঝে গিয়েছে যে আমরা যদি একত্র না হই, যদি একলা একলা লড়ি, তাহলে পরে কিন্তু আমেরিকা আমাদের কিন্তু লম্বা যুদ্ধে ফাঁসিয়ে দেবে। এখন এক্ষেত্রে ভেনেজুয়েলার ঘটনার পর এখন দুটো জিনিস স্থাপিত হয়ে গেছে। একটা হচ্ছে জিসকা লাঠি উসকা ভ্যাঁস, অর্থাৎ যার লাঠির জোর বেশি সে তার শাসন করবে, ভ্যাঁস তারি মানে মহিষ তারি, ওই জন্য বলে জিসকা লাঠি উসকা ভ্যাঁস। আর মার্কো রুবিও কালকে বলে দিয়েছেন ওই ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল আমরা মানি না, তাহলে ওটা রেখে লাভ কি? অ্যান্তোনিও গুতেরেসকে পয়সা দিয়ে মাসে মাসে রেখে লাভ কি? ভারত তো কোনোদিনই পাত্তা দেয় ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল। কিন্তু সব থেকে বড় ব্যাপার যেটা উনি স্থাপন করে দিলেন একটা ইতিহাস, যে আমার ওপরে যদি কেউ চড়াও হয় বা আমায় যদি কেউ কোঁচা মারে, কেউ বিরক্ত করে, বা আমার যদি দেশ বিপন্ন হয়, তাহলে পরে এসে আমি অন্যের দেশ দখল করতে পারি। এবং উনি বলেছেন আমি ভেনেজুয়েলা দখল করেছি, ভেনেজুয়েলা আমি শাসন করব, এর মধ্যে কোনো অন্যায় নেই। ট্রাম্প তার নিজের জায়গা থেকে ট্রাম্প ঠিক আছেন।
এখন এই যে নতুন ভারতবর্ষ এবং নতুন চীন, নতুন রাশিয়া এই যে শিক্ষাটা পেল, এতে কি হলো? রাস্তাটা পরিষ্কার হয়ে গেল। আমাদের সামনে আর কেউ কথা বলতে পারবে না যে তোমরা কেন, বিশেষ করে ইউরোপিয়ান ইউনিয়ন, তোমরা কি করে অন্যের দেশ দখল করো, অন্যের দেশ থেকে লোক তুলে আনো, জেহাদি তুলে আনো। আমার জোর আছে, আমার লাঠির জোর আছে, আমি করতেই পারি। ভারতবর্ষের লাঠির জোর আছে, চীনের লাঠির জোর আছে, রাশিয়ার লাঠির জোর আছে, যা করার করবে, যতটা যা করার লাঠির জোরে করে নেবে। এইবার যে প্ল্যানটা হলো সেটা হচ্ছে 3টা RIC গঠন হবে। RIC গঠন হওয়ার সঙ্গে সঙ্গে চীন তাইওয়ানকে আক্রমণ করবে, রাশিয়া ইউক্রেনকে আক্রমণ করবে এবং ভারত, পাকিস্তান এবং বাংলাদেশ আক্রমণ করবে। তাহলে চারদিকে একটা দক্ষিণ পূর্ব এশিয়া জুড়ে একটা অশান্তি তৈরি হয়ে যাবে। এবার আমেরিকা কোন দিকে যাবে? প্রশ্ন হলো, আমেরিকা তাইওয়ানকে কিছুটা সাহায্য করলেও করতে পারে, কিন্তু কতটা করবে সে নিয়েও সন্দেহ আছে, কারণ তাকে পুরো এই অঞ্চলটা পেরিয়ে যেতে হবে। আর এই অঞ্চলে 3টে মহাদেশ, মহাশক্তিধর দেশ যদি নিজেদের মধ্যে যুদ্ধে জড়িয়ে পড়ে, মানে অন্যের বিরুদ্ধে নিজেরা যুদ্ধের মধ্যে যদি থাকে, তাহলে পরে আমেরিকা কতটা সুরক্ষিত থাকবে আকাশপথ পেরিয়ে? আকাশপথ তো লম্বা, ওই জেট বিমান তো এই তো ফাইটার প্লেন তো আসবে না, তাকে সমস্ত ফ্লিট নিয়ে আসতে হবে। এবং 3টে দেশ যদি ফ্লিটগুলোকে নিজেদের এগিয়ে দেয়, তাহলে একক রাশিয়ার আমেরিকার পক্ষে এই 3টে দেশের সঙ্গে লড়া কিন্তু একেবারেই অসম্ভব। পৃথিবীর যত বড় শক্তি হোক না কেন, 3টে শক্তিধর দেশ যদি একসঙ্গে হয়ে যায়, তার বিরুদ্ধে লড়া কিন্তু একেবারে অসম্ভব। ফলে এই সিকিউর লাইনে যে কথা হয়েছে RIC গঠনের ব্যাপারটা ত্বরান্বিত হচ্ছে এবং খুব শীঘ্রই দেখবেন RICর একটা ঘোষণা হয়ে যাচ্ছে যে ভারত, রাশিয়া, চীন, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, RICটা গঠন হয়ে গেল। এবার RIC গঠন হওয়ার পর তারপরেতে খেলা দেখবেন, চারদিকে না একদম যুদ্ধের দামামা হয়ে যাবে। একেবারে আমাদের যত প্রতিবেশী আছে, ট্রাম্পের ভয়ে যেমন ইউরোপিয়ান ইউনিয়ন যেমন চুপ করে বসে আছে, আমাদের প্রতিবেশী যত আছে ততগুলো প্রতিবেশী সব একদম দেখবেন দমে যাবে। এখন এছাড়া উপায় নেই, কারণ ট্রাম্প পথ দেখিয়ে দিয়েছেন। ট্রাম্প যা করেছেন ঠিক করেছেন। হুগো স্যাভেজ থেকে আরম্ভ করে এই আমাদের নিকোলা মাদুরো, তিনি যা যা করে গেছেন, ইতিহাস ঘাটলেই বুঝতে পারবে সমাজতন্ত্রের নামে উনি কি করেছেন, সমাজতন্ত্র প্রতিষ্ঠা করার নামে। আর চায়না ওখানে দখল করে পুরো তেল, যে পয়সা ধার দিয়েছিল চায়নার পয়সা ফেরত দিতে পারেনি। চায়না ওই সমস্ত তেলের খনিগুলো দখল করে 90% তেল চায়না নিয়ে চলে যাচ্ছিল। আমার দেশের পাশে আমার খাচ্ছে, আমার পড়ছে, তাহলে পরে যদি বাংলাদেশ যদি আমার থেকে সমস্ত কিছু নিয়ে আমার পেছনে অঙ্গলিবাজি করে, তাহলে পরে তো আমার সুরক্ষা যদি থ্রেটেন হয়, কিভাবে থ্রেটেন হচ্ছে সেটা আমি সন্ধ্যেবেলাতে বলবো, কতটা থ্রেটেন হচ্ছে এবং গঙ্গা পানি চুক্তি কতটা হবে কতটা হবে না সে নিয়ে আমি সন্ধ্যাবেলার ভিডিওতে আপনাদেরকে বলবো। অবস্থা কিন্তু চারদিকে খুব খারাপ, খুব সঙ্গীন অবস্থা। আমি বলেছিলাম 2026 খুব খারাপ যাবে, শুরু থেকেই 26 খারাপ আরম্ভ হয়ে গেল। এবার সবাই দেখতে থাকুন যে আমাদের ট্রাম্পবাবুর এই খেলায় উজ্জীবিত হয়ে বাকি দেশগুলো, বিশেষ করে সাউথ ইস্ট এশিয়ায় কি ঘটনা ঘটতে পারে। দর্শক, এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো? যদি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, যাতে করে এমন নতুন নতুন আপডেট নিউজ সবার আগে আপনাদের হাতে পৌঁছে দিতে পারি। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিউজ নিয়ে।